বিজ্ঞাপন বিরতির পরে ফিরে আসলাম। কথা হচ্ছিল ডক্টর প্রিমা মইনুলের সাথে। এবার আমি ডায়াগনোসিসের ক্ষেত্রে যাই। তো কারো সাসপেক্টেড গ্লুকোমা ধারণা করছে যে তার চোখে হঠাৎ করে রেডনেস হয়েছে, তার চোখ ব্যথা করছে, বা আর যে সমস্ত ভিজুয়াল প্রবলেম যেগুলো আছে সেগুলো সে ফেস করছে। তো সেক্ষেত্রে সাধারণত গ্লুকোমা ডায়াগনোসিসের ক্ষেত্রে আপনারা কি কি স্ক্রিনিং টেস্ট করেন? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আসলে এই টেস্টে কি কি জিনিস দেখা হয় এক্স্যাক্টলি চোখের, কারণ চোখের অনেকগুলো পার্ট আমরা জানি, যে আমরা যারা ডাক্তার তারা জানি যে রেটিনা রয়েছে, আইরিস, অনেক কিছু। তো কোন কোন জিনিস দেখা হয় এবং কি কি টেস্ট করা হয় ডায়াগনোসিসের জন্য? গ্লকোমার জন্য আসলে কিছু আলাদা টেস্ট থাকে। সবচেয়ে প্রথমে আমরা চোখের দৃষ্টিটাকে চেক করি, যেটাকে আমরা বলি ভিজুয়াল অ্যাকিউটি। তারপরে আমরা চোখের প্রেশারটাকে মাপি, যেটাকে বলি ইন্ট্রাঅকুলার প্রেশার। এটার সাথে আবার ব্লাড প্রেশার কোনো সম্পর্ক নেই, এটা জাস্ট চোখের প্রেশারটা আমরা মাপি। তারপরে আমরা চোখের সামনে থেকে একদম পিছন পর্যন্ত চেক করি, চোখের লেন্স, চোখের রেটিনা, চোখের অপটিক নার্ভ, সব কিছুই আমরা চেক করি। তারপরে যে বললাম পেরিফেরাল ভিশন, আমরা তখন এই পেরিফেরাল ভিশনটা চেক করার জন্য ভিজুয়াল ফিল্ড টেস্টটা করি, দেখতে চাই যে মানুষের কতটুক পেরিফেরাল ভিশন আছে এবং যদি কমে থাকে কতটুক কমেছে। অ্যান্ড ফাইনালি আমরা চোখের অপটিক নার্ভটার সুস্থতা কিংবা থিকনেসটা চেক করি অপটিক নার্ভ ওসিটি দিয়ে। ডায়াগনোসিসের যে কথাগুলো বললেন অধিকাংশ ল্যাবে বা একটা স্পেসিফিক জায়গায় গিয়ে টেস্ট করতে হয়। তো একটা রেঞ্জ আপনার কাছে জানতে চাচ্ছি একটা টেস্টের। আমি আশা করছি যে অনেকেই এই রেঞ্জটা আপনার মুখ থেকে জানতে চাইবে, যে ইন্ট্রাঅকুলার প্রেশার, যেটা ইন্ট্রাঅকুলার বা চোখের যে প্রেশার, সেটা নর্মাল রেঞ্জটা কত এবং কত বেশি হলে ধারণা করা হতে পারে যে তার হয়তো বা গ্লুকোমা হতে পারে? দ্যাটস আ ভেরি কমপ্লিকেটেড কোয়েশ্চেন, কারণ আসলে গ্লকোমার যেমন হাই প্রেশারে নর্মালি গ্লকোমা হয়, আবার নর্মাল প্রেশারেও কিন্তু অনেকের গ্লকোমা থাকতে পারে। তো জেনারেলি স্পিকিং আসলে ইন্ট্রাঅকুলার প্রেশারে নর্মাল রেঞ্জ হচ্ছে 10 to 21, সো 10 থেকে 21 millimeters of mercury হচ্ছে নর্মাল ইন্ট্রাঅকুলার প্রেশার। এখন কারো যদি 22 হয়ে থাকে প্রেশার, দেন আই এম নট টু ওয়ারিড। কিন্তু কারো যদি 30 হয়ে থাকে, দেন আই উড কনসিডার স্টার্টিং দ্যাম অন ড্রপস। আর যারা আসলে অ্যাডভান্সড গ্লকোমা আছে আর তারও প্রেশার যদি আপনার 20-এর মধ্যে থাকে, যদিও 20টা নর্মাল রেঞ্জে, তারপরেও কিন্তু তাকে ট্রিটমেন্ট করে প্রেশারটাকে আরেকটু কমানো উচিত, কারণ এটা আসলে যাদের গ্লকোমা আছে সেই অনুযায়ী আমাদেরকে প্রেশারটাকে অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু যাদের গ্লকোমা একদম নাই, তার জন্য নর্মাল রেঞ্জটা হচ্ছে 10 থেকে 21। আপনি ডায়াগনোসিস করলেন যে একজন পেশেন্টের গ্লুকোমা। জি। তো চিকিৎসার ক্ষেত্রে বা তার এ থেকে পরিত্রাণের উপায়টা কি কি চিকিৎসা দেন আপনারা? আমরা স্টেপ বাই স্টেপ করি। তো সবচেয়ে প্রথমে আমি যে বললাম যে আমরা প্রেশারটা আমরা কন্ট্রোলের মধ্যে আনার চেষ্টা করি। তো প্রেশারটা কন্ট্রোলের মধ্যে আনার জন্য আমরা আই ড্রপস ইউজ করতে পারি, তারপরে লেজার্স ইউজ করতে পারি, আর মাঝে মাঝে যৌথভাবে লেজার্স আর আই ড্রপস একসাথে ইউজ করতে হয় প্রেশারটা একটু বেশি কমানোর জন্য। আর তারপরেও যদি একটা মানুষের গ্লকোমা বাড়তে থাকে কিংবা প্রেশার কন্ট্রোলের মধ্যে না থাকে, তখন আমরা সার্জিক্যালি সেই প্রেশারটাকে কমানোর চেষ্টা করি। আর অনেক সময় যেহেতু সার্জারি কিছু কিছু রিস্ক ফ্যাক্টরস থাকে, এই জন্য আমরা সার্জারিটাকে লাস্ট অপশন হিসাবে রেখে দিই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যখন মেডিসিনাল ট্রিটমেন্ট ফেল করছে, আপনার মেইন অবজেক্টিভটা হচ্ছে যে আমাদের যে ইন্ট্রাঅকুলার প্রেশার বা চোখের যে প্রেশার রয়েছে সেটাকে কন্ট্রোলে রাখা। এটা হচ্ছে মেইন অবজেক্টিভ আপনার ট্রিটমেন্টের। কোনো কারণে আপনি ড্রপ দিয়েছেন, কাজ করছে না, বা অন্য কোনো কারণে ঠিকমতো কাজ করছে না, বা কমপ্লিকেশন ডেভেলপ করেছে, সেক্ষেত্রে কখন আপনারা সার্জারিতে যান? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে লেজার থেরাপিটা বিশেষত স্পেসিফিক কখন দেওয়া হয় এবং এটার কতটুকু, আমরা মেডিকেল টার্মে বলি যে প্রগনোসিস, তার মানে হচ্ছে যে আপনি এই চিকিৎসাটা দিলেন, সার্জারি করলেন বা লেজার থেরাপি দিলেন, তো সেক্ষেত্রে রোগীর ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু? তো আমরা সবসময় ট্রিটমেন্ট শুরু করি সবচেয়ে লিস্ট ইনভেসিভ দিয়ে। তো সার্জারিটা হচ্ছে মোস্ট ইনভেসিভ, যেখানে আসলে আমাদের অপারেশন করতে হয় পেশেন্ট চোখে। তো আমরা সবসময় লিস্ট ইনভেসিভ দিয়ে শুরু করতে চাই, তো ওইটা হচ্ছে ড্রপস দিয়ে শুরু করি। আর মাঝে মাঝে কিন্তু ফার্স্ট লাইন ট্রিটমেন্ট আমরা লেজারও ইউজ করতে পারি। সো যেই পেশেন্ট আমরা বুঝতে পারি যে হয়তো ড্রপস ইউজ করতে পারছে না, কিংবা চোখের মধ্যে দিতেই পারছে না, কিংবা সে ড্রপস ধরতে পারে না, যে কোনো কারণে হোক, তো সেই সময় আমরা পেশেন্ট
পেশেন্টের ড্রপস না দিয়ে তাকে লেজারটাই প্রথম ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসাবে আমরা ব্যবহার করি। তো ড্রপস কিংবা লেজার দুইটাই আমরা ফার্স্ট লাইন হিসাবে যেমন ইউজ করতে পারি, আর একসাথেও ইউজ করতে পারি প্রেশারটাকে একটু বেশি কমানোর জন্য। আর যখন মানুষের মডারেট টু অ্যাডভান্সড গ্লকোমা হয়ে থাকে তখন আমরা সার্জিক্যালি সেই প্রেশারটাকে রিডিউস করার চেষ্টা করি। আর আমাদের পারপাস হচ্ছে যে গ্লকোমার জন্য যে ড্যামেজটা হয়ে গেছে সেটা তো আমরা রিভার্স করতে পারি না, কিন্তু গ্লকোমাকে আমরা যেন বাড়তে না দিতে পারি এই জন্যই আমাদের চেষ্টা থাকে প্রেশারটা কমানোর। এত বেশি স্ট্রেস থাকে, এত কাজের উপর চাপ থাকে যে হয়তো যে একটু ডাক্তারের কাছে যে দেখাবো এই সুযোগটা হয়ে ওঠে না। তো এ থেকে কিন্তু দেখা যায় ধীরে ধীরে জটিলতা সৃষ্টি হচ্ছে। তো একটা মানুষ যদি আনট্রিটেড থাকে দীর্ঘদিন, সেক্ষেত্রে কি ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে? এই গ্লুকোমার পার্সপেক্টিভে বলছি যে তার চোখের প্রেশার বেশি, অনেক দিন ধরে প্রেশার, সে চিকিৎসাই করে নেই, সেক্ষেত্রে কি কমপ্লিকেশন হতে পারে? আসলে সময় মতো চিকিৎসা না হলে একটা মানুষ যেমন হঠাৎ করেও তার দৃষ্টিশক্তি হারাতে পারে, তেমন সাধারণত আস্তে আস্তে তার দৃষ্টিশক্তি হারাতে পারে। আর মোস্ট কমনলি যেটা আমি বললাম যে পেরিফেরাল ভিশনটা, মানুষের আশেপাশের দৃষ্টিটা মানুষ আস্তে আস্তে হারায় ফেলে গ্লকোমা ট্রিটমেন্ট না হলে। আর কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখি যে মানুষটা গ্লকোমার জন্য কমপ্লিটলি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছে কিংবা ব্লাইন্ড হয়ে গেছে, সেই মানুষটা যখন আর তারপরেও চোখে প্রচণ্ড ব্যথা হয় কিংবা চোখটা লাল হয়ে যায়, চোখে ইরিটেশন হয়, সেই ক্ষেত্রে আমরা তখন চোখটাকেই তুলে ফেলার চিন্তা করি। এক কথা বলা যায় আমার শরীরের একটা অংশ কেটে একটা হোয়াট এভার দিস, যদি দুইটা চোখেই একই অবস্থায়, তার মানে আমার সারা জীবনের জন্য আমি অন্ধ হয়ে যাচ্ছি। জি কিন্তু অন্ধ হওয়ার পরেও যে কমপ্লিকেশনগুলো হয় সেই ক্ষেত্রে আমরা চোখটাকে তুলে ফেলাই, কারণ মানুষটাকে একটু শান্তি দেওয়ার জন্য, কারণ সেই চোখ তো এমনিতেও সে দেখতে পাচ্ছে না। তো তখন একটা মানুষকে কষ্ট না দিয়ে সেই অংশটাই আমরা কেটে ফেলি। কাজে আমরা চোখের ব্যাপারে অত্যন্ত সচেতন থাকি। আমাদের একটু ভুলের জন্য কিন্তু আমরা আমাদের চোখটা হারাতে পারি। এই গ্লুকোমা যদি আনডায়াগনোজ থাকে সেক্ষেত্রে কিন্তু বিরাট সমস্যা। ডক্টর প্রিমা মইনুল যেভাবে বললেন যে এটার কমপ্লিকেশনে চোখ কেটে ফেলে দিতে হইতে পারে, তো এর কারণে অন্ধত্বের পর্যায়ে যাবে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি যখন ডাক্তারের চেম্বারে যাই তখন অনেক প্যাম্পলেট, লিফলেট এসব থাকে যেটাতে অনেক ইনফরমেশন থাকে। তো আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে কমিউনিটি অপথলমোলজিস্ট, আসলে কমিউনিটি অপথলমোলজি জিনিসটা কি এটা, আর 2 নম্বর হচ্ছে যে এই গ্লুকোমা প্রিভেনশনে কমিউনিটি অপথলমোলজিস্টের ভূমিকা কতটুকু? আসলে কমিউনিটি অপথলমোলজিস্ট বলতে আমরা যেটা বোঝাই এটা হচ্ছে যেই আই স্পেশালিস্টই কমিউনিটিতে প্র্যাকটিস করে আর হসপিটালে সার্জারি করে তাকেই আমরা কমিউনিটি অপথলমোলজিস্ট বলি। আর কমিউনিটি অপথলমোলজিতে আমরা অনেক সময় মেডিকেল স্টুডেন্টস কিংবা রেজিডেন্টদেরকেও পড়াই বা আমাদের ক্লিনিকে এনে ক্লিনিক্যাল স্কিলস শেখাই। তো এটাই কমিউনিটি অপথলমোলজি। আর উইথ রিগার্ডস টু গ্লকোমা প্রিভেনশন, আমাদের সবারই চেষ্টা থাকে যে আমরা চিকিৎসার সাথে সাথে পেশেন্টদেরকে এডুকেট করার চেষ্টা করি। তো আমাদের অফিসে অনেক ডিফারেন্ট রকম প্যাম্পলেটস থাকে, লিফলেটস থাকে বা বইও থাকে যেখানে অনেক ভিন্ন ভিন্ন রোগের সম্বন্ধে লেখা থাকে। তো ওয়েটিং রুমে আমরা এগুলো রেখে দিই যাতে পেশেন্টরা পড়তে পারে। তারপরে আমাদের ক্লিনিক রুমে যখন আসে পেশেন্টরা, আমরা যখন পেশেন্টকে দেখি তখন আমরা কিন্তু তাদেরকে হ্যান্ড আউটসও দিই যাতে তারা বাসায় নিয়ে যেয়ে সেই রোগটার সম্বন্ধে আরও পড়তে পারে, আরও জানতে পারে। আর ফাইনালি যেমন আমাদের অফিসে আমরা একটা টিভিও রেখে দিয়েছি ওয়েটিং রুমে, যাতে পেশেন্টরা যখন আমাদের জন্য ওয়েট করছে তখন ওই টিভিতে অনেক ডিফারেন্ট রকম আলোচনা হয়, সামটাইমস গ্লকোমা নিয়ে, সামটাইমস অন্য চোখে কোনো রোগ নিয়ে। তো তখন সেই আলোচনা শুনেও কিন্তু অনেক মানুষ ডিফারেন্ট রোগের সম্বন্ধে জানতে পারে। তো এইটাই আমাদের এফোর্টস থাকে টু এডুকেট দ্য কমিউনিটি। তার মানে আপনাদের এই প্রিভেন্টিভ অংশটুকু আপনারা চেষ্টা করেন যে বিভিন্ন ধরনের বই, ম্যাগাজিন রয়েছে এগুলো প্রোভাইড করে, প্লাস হচ্ছে টিভি মনিটরে সবসময় ওই চোখের বিভিন্ন অসুখ নিয়ে আলোচনা হয় বা অ্যাডভার্টাইজ থাকে বিভিন্ন, সেগুলো দিয়ে আপনারা মানুষকে উদ্বুদ্ধ করেন যাতে আগের থেকে মানুষ অ্যালার্ট থাকে। ডক্টর প্রিমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য। আপনার ব্যস্ত সময়ের মাঝেও আপনি আমাদের সময় দিয়েছেন, তার জন্য নন্দন পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আর আমি জাস্ট একটা কথা বলে শেষ করতে চাই যে দর্শকবিন্দু, আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে বা কিংবা চোখের নিজের কোনো সমস্যা থাকে, আপনারা প্লিজ আপনাদের ডাক্তারের সাথে কনসাল্ট করুন, কারণ গ্লকোমা কিন্তু অনেক ডিফারেন্টভাবে প্রেজেন্ট করতে পারে। তো এটাই খেলে আপনাদেরকে আমার বলা। আর সর্বশেষে আপনাকে ডক্টর জুলফিকার ইসলাম এবং নন্দন টিভিকে অনেক অনেক ধন্যবাদ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি হিয়ার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নন্দন টিভির সাথেই থাকবেন।